আমরা সবাই কনজিউমড ইউনিটটা বের করতে পারি, আমরা মনে করি যে বিলও সবাই বের করতে পারি। আমরা পারি কি পারি না সেটা মানে সেটা পরীক্ষা করব, কিন্তু আপাতত খালি চোখে আমরা যেটা দেখতে পাই, সবাই সবাই আর কি ধারণা করতেছি যে আমরা পারি, কিন্তু আসলে পারার পরেও ঝামেলা হয়ে যায় যে কোথাও কোনো একটা কমা, কোনো একটা ব্র্যাকেট দিতে ভুল হয়ে গেলে আটকে যান, কোনো একটা লজিক ভুল হলে আটকে যাবেন। কারণ এখানে কমা, ব্র্যাকেট, লজিক এটার উপর বেস করেই একটা ফর্মুলা তৈরি হয়। আমরা জাস্ট লজিকটা বুঝতে পারলেই হবে। আমরা কনজিউম ইউনিটটা বের করতে পারি, কারেন্ট ইউনিট বিয়োগ প্রিভিয়াস ইউনিট, সবাই এটা পারি। এরপরে বিলের ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট কি এখানে বলা আছে যে যদি 401 ইউনিটের বেশি হয় তাহলে তার ক্ষেত্রে 60 টাকা রেট হবে। আমরা একটু ইফ দিয়ে শুরু করি। ইফ ফাংশন ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট তো এইটার উপর বেস করে হবে, কারণ এইখানে ইউনিটের কথা বলছে যে ইউনিটের উপর বেস করে, তো ইউনিট হচ্ছে এটা। এইখানে ইউনিটটা কত হলে কত হবে এটা আমাদের হিসাব করতে হবে। তো এই ইউনিট গ্রেটার দ্যান ইকুয়াল, যদি এই ইউনিট 401 এর উপরে হয়, কমা দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে এই সেলের সাথে গুণ হবে 60 টাকা, কমা আমার সিনটেক্স যেটা বলবে সেই সিনটেক্স অনুযায়ী সেটা করতে হবে। আমার ভ্যালু ট্রু দেওয়ার পরে কমা দেওয়ার পরে ভ্যালু ফলস। এই যে লজিক্যাল টেস্ট ছিল, তারপর ভ্যালু ট্রু ছিল, তারপর ভ্যালু ফলস, এই হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট ক্লিক করলে লজিক্যাল টেস্ট কতটুকু সেটুকু কিন্তু মার্ক হয়ে গেছে। আমরা যদি ভ্যালু ট্রুতে ক্লিক করি, ভ্যালু ট্রু কতটুকু দিয়েছি সেটা মার্ক হয়ে গেছে। তো এবার কমার পরে ভ্যালু ফলসে আসি, তার মানে সব শেষের পার্টে। মানে এই যে সিনটেক্সের কয়টা পার্ট এখানে? 3টা পার্ট। প্রত্যেকটা পার্টকে এক একটা আর্গুমেন্ট বলা হয়, তার মানে বলা যায় 3টা আর্গুমেন্ট। 3টা পার্ট মিনস 3টা আর্গুমেন্ট। তো আমার ফার্স্ট আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট শেষ, থার্ড আর্গুমেন্ট কি? ভ্যালু ফলস। ভ্যালু ফলসে কি চাচ্ছি সেটা দিলেই আমরা দিয়ে দিতে পারি, কিন্তু ভ্যালু ফলসে যাওয়ার আগে আমার আরও অনেক কন্ডিশন বাকি, তাই না? আমার একটা কন্ডিশন হয়েছে মাত্র 401-এর উপরে হলে, এই একটা কন্ডিশন। তো আমার আরও অনেক কন্ডিশন বাকি, যে কারণে এখানে আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন দিলাম। এবার আবার নতুন করে আর্গুমেন্ট শুরু হলো না? তো এই আর্গুমেন্টের ক্ষেত্রে আবার আমরা একটু লজিক দিব। এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 251। আমার প্রথম আর্গুমেন্ট শেষ, দ্বিতীয় আর্গুমেন্টে কি? এই সেল ইন্টু 6.5, কমা থার্ড আর্গুমেন্ট। আমরা থার্ড আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু ফলস, আমরা ভ্যালু ফলসে যাব না, আমরা আবার ইফকে কল করে ব্র্যাকেট ওপেন দিব। গেট এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 151, তাহলে কি হবে? এই সেলের সাথে গুণ হবে 6 টাকা। আবার ইফকে কল করব ব্র্যাকেট ওপেন দিয়ে, এভাবে করে আবার প্রত্যেকটা লজিক কল করব। 151 শেষ, এখন কি 126। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল 126, কমা এই সেল গুণ 5.50, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 76। হ্যাঁ, দেখাচ্ছি এটা। ভ্যালু ইফ ট্রু কি? এই সেল গুণ 5 টাকা 20 পয়সা, কমা আমরা ডিরেক্টলি ভ্যালু ফলস কল করে দিলাম। এই সেল গুণ
4 টাকা 75 পয়সা, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম অল্টার প্লাস এন্টার, অল্টার প্লাস এন্টার ক্লিক করলে আমাদের এই যে একটা এন্টার দিলাম, এই এন্টারটা আমাদের কোনো প্রভাব ফেলে না কোনো কিছুতে, কোনো কিছুতে কোনো প্রভাব ফেলবে না এই এন্টারটা, যে কারণে আমরা এন্টার দিয়ে একটু সাজিয়ে দেখলাম আর কি, সাজিয়ে রাখলাম। এই যে এন্টারটা দিচ্ছি, এই এন্টারটার কোনো প্রভাব থাকবে না, এখানে কোনো প্রভাব নাই, যে কারণে আমরা এই এন্টারটা দিলেও কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। আমরা একটু সাজিয়ে দেখলাম, এন্টার ক্লিক করলাম, আমাদের বিল অ্যামাউন্টটা বের হয়ে গেল। মিটার চার্জ 500 সবার জন্য ফিক্সড থাকলে শুধু 500 লিখে দিব, এই 500 লেখাকে প্রত্যেকটা জায়গায় কপি করে দিয়ে দিব। যদি কন্ডিশন থাকে আমরা কন্ডিশন অনুযায়ী দিব। আমার প্রশ্নে থাকবে এইখানে যে প্রশ্ন, এই যে প্রশ্নর যে ধাপ, যেটা স্টেপ, যেটা এই স্টেপে থাকবে আমাদের কি করতে হবে। তো ধরে নিলাম আমাদের ফিক্স সবার জন্য 500 বলে দিল, ভ্যাট সবার জন্য বলে দিল 15%, এই বিল অ্যামাউন্ট ইন্টু 15%। রত্ন আসেনি, আপনি বুঝতেছেন? এরপর টোটালটা বের করব কিভাবে, বিল অ্যামাউন্ট যোগ মিটার চার্জ যোগ ভ্যাট, এভাবে করলেও যা রেজাল্ট আসবে আমরা এইভাবে এই তিনটাকে মিলে সাম করলেও একই রেজাল্ট আসবে। তা আমরা যেভাবেই করি হয়ে যাবে। ম্যাক্স ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ, মিন সেম একইভাবে, মিন আমার শেষ। এইখানে মিটার নাম্বারের ভ্যালিডেশন করব, ভ্যালিডেশনটা আমরা পাবো ডাটা মেনুতে, ডাটা ভ্যালিডেশনে, এবং এখান থেকে করব লিস্ট, লিস্ট ক্লিক করে এইটুকু সিলেক্ট করে দিলাম, এরপরে ক্লোজ করে দিলাম, মানে ওকে ক্লিক করে দিলাম। এখানে যে কোনো একটা মিটার নাম্বার সিলেক্ট করে নিলাম, ভি লুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু এইটা, কমা টেবিল অ্যারে, এটা বাঁ পাশে রেখে আমরা টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার সম্ভবত 10 নাকি, এই আমার কাজ শেষ এখানের। আচ্ছা, আমরা এইটা আচ্ছা, ডেটের ক্ষেত্রে একটা ভ্যালিডেশন থাকবে, যদি থাকে করব, যদি না থাকে কোনো দরকার নাই। যদি না থাকে আপনি করতে গেলেন, আপনার একটু প্রতিভা দেখাইতে গেলেন, এটা সমস্যা। প্রতিভা দেখানো যাবে না সব জায়গায়, যেখানে দেখাতে বলবে সেখানে দেখাবেন। তো এখানে ডেটের যদি ভ্যালিডেশন বলে যে চলতি মাস এন্ট্রি করা যাবে, এর বাইরে কোনো কিছু এন্ট্রি করা যাবে না, সেক্ষেত্রে আমরা চলতি মাস অ্যাড করে দিব। কিভাবে করব, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে থাকবে এরকম, এই ভ্যালিডেশন থেকে আমরা যাব ডেট, ডেটে গিয়ে বিটুইনে যেতে পারি, বিটুইনে গিয়ে স্টার্ট ডেট, তো এই মাসের শুরুর তারিখ, এই মাসের শুরুর তারিখ দিলাম, এই মাসের শেষের তারিখ দিয়ে দিব। আচ্ছা, এইটা একটু আমি বলেছিলাম, আপনাদের মনে নেই কি বলেছিলাম, আমি একটু বলি। আপনার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম যেভাবে আছে সেই ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে। এখন আপনার কম্পিউটারের ডেট অ্যান্ড টাইমটা একটু চেক করে দেখেন যে মাস আগে আছে, মাস আগে আছে না, যদি মাস আগে থাকে সেক্ষেত্রে আপনারা দিবেন এই 12টা আগে দিবেন, 12, তারপরে হচ্ছে 1, তারপর 2024। বুঝতে পারছেন?
এটা আমি কিন্তু বলে দিছি যে এই ডেট হবে আপনার সিস্টেমের ডেট। এই ডেট সবার আগে আপনি যে কম্পিউটারে বসেন সেই কম্পিউটারের এই কর্নারে চলে আসবেন ডান পাশে। জেনারেল দিয়ে কাস্টমাইজ করলেও এখানে হবে না। এই যে কর্নারে সবার নিচে যে সিস্টেম ডেটটা দেখা যায়, ডেট অ্যান্ড টাইম, এখানে দেখেন 22 ডিসেম্বর 2024 আর আপনাদের আছে ডিসেম্বর 22 2024। তো এখানে যেটা থাকবে সেইটা হচ্ছে আপনার সিস্টেম ডেট। এইখানে মাস আগে থাকলে আপনার প্রত্যেক জায়গায় ডেট ব্যবহার করতে গেলে মাস আগে ব্যবহার করবেন। এইখানে ডেট আগে থাকলে প্রত্যেক জায়গায় ডেট ব্যবহার করতে গেলে আগে ডেট ব্যবহার করবেন। তো এই ডেটটা কিন্তু আমার জন্য নিচ্ছে না, কারণ আমার এভাবে আছে। এবং নর্মালি কোনো ডেট লিখতে গেলে এখানে যদি আমি এভাবে লিখি 12/31/2024, সেক্ষেত্রে দেখেন আচ্ছা 12/31টা আসছে, এটা আসছে হচ্ছে জেনারেলে। আমরা যদি ডেটে যাই, ডেট করে দেই শর্ট ডেট 31/12/2024 এটাও আসছে। আচ্ছা এক্ষেত্রে আমার হয়তো আপডেট ভার্সনের কারণে আসতে পারে। যাই হোক, আপনারা সবসময় সিস্টেমটাকে ফলো করবেন। সিস্টেম ডেট যা থাকবে সেই ডেটটা দিবেন। তো ডেট সবাই দিতে পারবেন, এখানে এটা নিয়ে কোনো প্রবলেম আর হওয়ার কথা না। আপনাদের মাস আগে যাবে, হ্যাঁ তাহলেই হলো। আচ্ছা আমরা এটা আর দেখবো না, আমরা পরেরটায় চলে যাব। পরের এটা হচ্ছে একটা ইনভয়েস। ইনভয়েসের স্যাম্পলটা এরকম থাকবে দেয়া। স্যাম্পলটা যেভাবে থাকবে আমরা সেটাকে দেখে একটা করে নিব। তো আমাদের এটার ক্ষেত্রে একটু আমরা এতক্ষণ যা শিখেছি, বিগত স্যালারি শিট, ইলেকট্রিসিটি বিল, এছাড়া অন্যান্য যা দেখেছি, সেই শিক্ষাটাই এখানে কাজে লাগবে, কিন্তু এটা একটু অন্যভাবে কাজে লাগবে। যেমন আমার এখানে ক্রাইটেরিয়াটা একটু বুঝি, আমার মানে প্রশ্নটা আগে বুঝি। এই হচ্ছে প্রশ্নের স্যাম্পল। প্রশ্নের স্যাম্পল আমাদের দেয়া আছে এবং এইখানে কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনগুলো হচ্ছে ফন্ট সাইজ দেয়া থাকবে কত হবে, লোগো সাইজ দেয়া থাকবে, ডেট থাকবে এই ফরম্যাট, ডেট মাস ওয়াই, মোবাইল নাম্বার থাকবে 11 ডিজিট, প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন থাকবে 6 ডিজিট, ইউনিক নাম্বার। এবং আপনারা এখানের প্রত্যেকটাই পারবেন, উপরের থেকে শুরু করে 4-5 পর্যন্ত পারবেন, তাই না? পারবেন, কিন্তু তারপর আমি প্রত্যেকটা দেখাবো। 6 নাম্বার, দ্য প্রোডাক্ট নেম শোন ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি, মানে এই প্রোডাক্ট আইডি লিখলে যেন প্রোডাক্ট নেম শো করে। প্রোডাক্ট আইডি লিখলে প্রোডাক্ট নেম যেন শো করে, এটা বলে দিছে 6 নাম্বার কন্ডিশনে, যে দ্য প্রোডাক্ট নেম শোন ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি। এরপরে বলছে ইউজ পিস ইন কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির এখানে পিস লেখা থাকবে, এবং ইউজ বিডিটি সাইন ইন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের এখানে বাংলাদেশি টাকার সাইনটা থাকবে। এরপরে ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল, 5 লাখের উপরে যদি হয় এই গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টটা, তাহলে তার জন্য 9% হবে, 3 লাখের উপরে হলে তার জন্য হবে 3%, এবং 3 লাখের নিচে হলে তার জন্য হবে 1%, এবং ভ্যাট হবে 3.5% ফিক্সড। এই আমার কন্ডিশন, আর কোনো কন্ডিশন নেই। এবার আমরা এই কন্ডিশনটাকে একটু দেখব, কন্ডিশন অনুযায়ী করব। তো এটার জন্য যদি আমরা চাই যে একদম টোটালি ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে তৈরি করব, সেটাও আমরা চাইলে করতে পারি। তো আমি টোটালটাকে ডিলিট করে দিই, টোটালটাকে ডিলিট করে দিলাম, একেবারে ক্লিয়ার করে দিলাম।
টোটাল আমার ডিলেট, আমি এই ব্ল্যাঙ্ক শিটটায় এটা করব, তাই তো? এই স্যাম্পল দেখে দেখে স্যাম্পলের মতো করে আমার আগে একটা ফাইল রেডি করতে হবে। আমি স্যাম্পল দেখে আমি একটা ফাইল রেডি করি, আপনারা সেটা দেখেন একটু। আমার এখানে 1 2 3 4 5 6টা কলাম নিয়ে করেছে নাকি? আমরা 6টা কলাম এবং উপরে অনেকগুলো রো আছে, যে রোয়ে একটা কোম্পানির ইনভয়েস লেখা, কোম্পানির নাম, ঠিকানা, অ্যাড্রেস, মেইল এবং ডান পাশে লোগো। এখানে লেখা আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ সেলস অ্যান্ড সার্ভিস নাকি, এবং এরপরে আছে ইনভয়েস। এইটুকু আমরা তো সবাই করতে পারবো, আমরা পারলেও আমরা এক এক করে দেখি, ঠিক আছে? ইনভয়েস, ইনভয়েস এরপরে কি ডিজিটাল লার্নিং ল্যাব। আমি এই লেখাটাকে একটু কপি করে নিয়ে যাই, কারণ না হয় আমার টাইপ করতে হবে। এটা নিয়ে আসলাম, দ্বিতীয়টাকেও কপি করে নিয়ে আসতে পারি, তৃতীয়টাও নিয়ে আসতে পারি। তো আমি এই সব কয়টা একটু কপি করে নিয়ে আসলাম। আমরা এই নামগুলো লিখে নিলাম। এরপরে পরের লাইনটা গ্যাপ দিয়ে তারপরে এখানে লিখব কম্পিউটার সেলস অ্যান্ড যা যা লেখার। আমি জাস্ট একদম র লেখাটা নিয়ে আসি, র লেখাটা নিয়ে এসে তারপরে ফরম্যাটিং করা দেখাবো। আচ্ছা, এটুকু তো আমরা সবাই লিখতে পারবো, এই যেটুকু লিখছি। এরপরে আমরা এটাকে একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং করার আগে আমাদের এইখানে নাম, অ্যাড্রেস, এরপরে কী ছিল এটা দেখে দেখে এই যে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, 1 2 3 6টা টোটাল হচ্ছে 1 2 3 4 5 6টা। এখানে এটুকু অল বর্ডার করে নিলাম। এখানে সিরিয়াল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই ইনভয়েস এইটুকু নিয়ে আমরা এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। পরেরগুলো মার্জ অ্যান্ড সেন্টার করার দরকার নাই, এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, এটাকেও মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। তো মার্জ অ্যান্ড সেন্টার করে এটা আছে কেমন, কালো আছে, ভিতরে লেখাটা সাদা। আমরা এই লেখাটার ফিল কালার দিয়ে দিব কালো, টেক্সট কালার দিয়ে দিব সাদা, একটু বড় করে দিব। এই লেখাটাকে একটু বোল্ড করে দিব, একটু বড় করে দিব। এই লেখাটাকে একটু বড় করে দিব। এইখানে ছিল লোগো, তাই না? এইখানে যে লোগোটা ইনসার্ট পিকচার, আচ্ছা শেপ দিয়েও করতে পারি, শেপ দিলাম, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারি, ওভাল শেপ নিতে পারি, যেটা চাইবে সেটা শেপ দিলাম। শেপ ফিল যেমনই, শেপ আউটলাইনটাকে বাদ দিলাম, শেপ ফিল থেকে পিকচারে গিয়ে একটা পিকচার নিয়ে আসলাম। পিকচারটা হচ্ছে লোগোর পিকচারটা, এই হচ্ছে আমাদের লোগো, ধরে নিলাম এটাই লোগো। এই লোগোর সাইজটা বলছে 1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি। এইটাকে সাইজটা এই 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি করলাম, নিচে 1.05 করে দিলাম, আমার লোগো হয়ে গেল।
এখানে যা যা ডিজাইন হয়ে গেল, ইনভয়েস লেখা হয়ে গেল, ইনভয়েসের নিচে একটু আন্ডারলাইন ছিল, আন্ডারলাইন করে দিলাম। লোগোর নিচে আন্ডারলাইন আছে, এইটা এটা এটা একটা লোগোই এভাবে দেয়া, এটা লোগো, লোগোর মধ্যে। হ্যাঁ এগুলো তো থাকবে এরকম। আচ্ছা, তো এরপরে এখানে দেখে কি ডেট, মোবাইল নাম্বার এবং দুইটা পার্ট আছে এখানে, এই দুইটা, তাই না? এই দুইটাও আমরা একটু এখানে লিখে দিলাম ডেট, এখানে লিখে দিলাম মোবাইল নাম্বার। এটা ডেট, এটা মোবাইল নাম্বার, এটা কাস্টমার নাম, এটা অ্যাড্রেস। এটাকে একটু বোল্ড করে দেই, একটু বড় করে দেই, আর এটাকে প্রয়োজনে একটু কালার অন্য করে দেই, একটু অন্যরকম বোঝানোর জন্য মিডল করে দিলাম। সিরিয়াল নাম্বার যেভাবে আছে 1 2 3 4 5 6 7 8 9 ইনসার্ট করলাম, 10টা হয়ে গেল। এই 10টা এখানে ছিল সিরিয়াল, 10টার পরে এখানে কয়টা আছে? 1 2 3 4টা, তাই না? এদিকে 4টা, এবং বাকি এইটুকু মার্জ অ্যান্ড সেন্টার করা। তা আমার এই 1 2 3 4 এইটুকু আবার করলাম। সিরিয়ালে আমি একটু বসিয়ে দেই, বসিয়ে 10 পর্যন্ত নিয়ে যাই। এরপরে এটুকু মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। টোটাল ডিসকাউন্ট, ভ্যাট, ট্যাক্স, টোটাল এ যা যা এখানে লিখতে হবে, আমি না লিখে এখানে ডিরেক্টলি নিয়ে আসলাম। এবং এটাকে মিডল করে দিলাম, আর এইটুকু আমি মার্জ করলাম। এবার এখানে লেখা ছিল পেইড, পেইড লেখাটা, এই পেইড লেখাটাকে আমরা বোল্ড করলাম, একটু বড় করে নিলাম। এর পাশাপাশি এটাকে ওরিয়েন্টেশনটা একটু বাঁকা করে নিলাম। আমার বলা যায় ওই স্যাম্পলের মতো করে হয়ে গেছে নাকি? এ হচ্ছে আমার স্যাম্পল, এই স্যাম্পলের মতো করে আমরা তৈরি করে নিলাম। এবার আমরা এইটার মধ্যে কাজ করব। আমার লোগো সাইজটা, লোগোটা করা হয়ে গেল। ফন্ট সাইজ যদি বলা থাকে 11, সবগুলো আমরা 11 করে দিব। এই টাইটেলের ফন্ট বলা থাকবে হয়তো 15 16 বা 20, আমরা টাইটেলের ফন্টটা সেটা রাখবো। আমার হেডারের ফন্ট সাইজটা বলা থাকবে, এটা একটু বড় থাকে নিচের লেখার থেকে। তো আমাদের হেডারের ফন্ট সাইজ আছে কত এই মুহূর্তে? ফন্ট সাইজ 12 আছে, যদি 13 থাকে 13 দিব, বাকিগুলো যদি 11 থাকে, 11 অলরেডি আছে, 11 দিব। তবে 11 12 এরকম থাকার সম্ভাবনা বেশি। তো আমাদের স্যাম্পল অনুযায়ী মোটামুটি করা শেষ। আমাদের লোগো সাইজটা দিতে বলছে, আমরা লোগোর সাইজটা অলরেডি করে নিয়েছি। এবার ডেট ইজ ইউজিং ডেট ফরম্যাট ডেট মাস ওয়াই, মানে DDMMYY, এটা হচ্ছে একটা ফরম্যাট, ডেটের একটা ফরম্যাট। তো আমরা একটু ডেটের ফরম্যাটে যাব। আমাদের এই ডেট ফরম্যাটটা, এই ডেটের ফরম্যাটে ডেটে চলে গেলাম। এই অ্যারো সাইনে ক্লিক করে এই ডেটের মধ্যেই যে ফরম্যাট দেখতে পাই, প্রত্যেকটা এক একটা ফরম্যাট, তাই না?
এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফরম্যাট। তো যেটা যে ফরম্যাটই হোক, ওই ডিডি এম এম ওয়াই 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 এই যে ফরম্যাটটা আছে আমরা ডিরেক্টলি ওই ফরম্যাটটা লিখে দিতে পারি। এখানে ওই ফরম্যাটের মতো করে কাজ করে কোনটা, ওই ফরম্যাট এটা না, এই ফরম্যাটটা হচ্ছে ডিডি এম এম ওয়াই ওয়াই, অনলি দুইটা ওয়াই। আমরা ডিরেক্টলি কাস্টমে চলে যাব। কাস্টম এখানে অনেক ফরম্যাট দেখতে পাবো। এইখানে 3টা এম ওয়াই ওয়াই আছে, 2টা এম 2টা ডি 3টা এম আছে, এইটাও আছে, এটাও আছে, কিন্তু 4টা ওয়াই নেই। আমরা ডিরেক্টলি এখানে এসে 4টা ওয়াই লিখে দিব, ডিডি এম এম ওয়াই ওয়াই আমরা করে দিলাম। এখানে কয়েকটা ফরম্যাট যে আছে, এই ফরম্যাটগুলো আমাদের কাজ করে। তো এই যে ফরম্যাটগুলো আমাদের এই ফরম্যাটগুলো রাখতে হবে। তো আমরা এখানে ডেটের ফরম্যাট রাখলাম, কোনো একটা নির্দিষ্ট ডেট একটু এন্ট্রি করে দেখি, আজকের ডেটটাই এন্ট্রি করি, 4টা। হ্যাঁ, এখানে যদি আমরা এই ফরম্যাটটাকে এভাবে করে দিতাম, 4টা ওয়াই বাদ দিয়ে দিতাম, তাহলে দেখেন ডেট এবং মাস আছে। যদি 4টা এম বাদ দিয়ে শুধু ডি দিতাম, তাহলে শুধু ডেট থাকতো, সব বাদ দিয়ে যদি অনলি এম এম রাখতাম তাহলে শুধু মাসের নাম আসতো। যদি 4টা এম রাখতাম তাহলে মাসের ফুল অক্ষরে নামটা আসতো। যদি 4টা এম এর সাথে 2টা ওয়াই রাখতাম তাহলে এভাবে আসতো। যদি এর সাথে 4টা ওয়াই রাখি তাহলে এভাবে আসবে। এগুলো কয়েকটা ফরম্যাট আছে। তো আমাদের যে ফরম্যাট বলবে আমরা সেই ফরম্যাটটাই লিখব। আমার এখানে ডিডি এম এম এভাবে বললো, যদি ডিডির পরিবর্তে 3টা ডি লিখি তাহলে কেমন আসে দেখেন, 3টা ডি লিখলে এরকম আসে। তো আমাদের যেটা বলবে আমরা সেটাই করব। আমাদের এটা বলছে নাকি, এটা এই ফরম্যাটটা বলছে, আমরা এই ফরম্যাটটাই এখানে লিখে ওকে ক্লিক করে দিলাম। আমার ডেটের এটা শেষ। এরপরে মোবাইল নাম্বার ভ্যালিডেশন 11 ডিজিট। মোবাইল নাম্বারের এখানে 11 ডিজিটের বেশি এন্ট্রি দিতে পারবে না। আমরা জেনারেল থেকে আগেই টেক্সট করে নিব, টেক্সট করে নিলাম। এবার আমরা একটু এন্ট্রি দেই, আমার যত খুশি তত এন্ট্রি হচ্ছে, আমার 6-7টাও এন্ট্রি হচ্ছে। কিন্তু আমার এটা করতে হবে যেন 11 ডিজিটের বেশি এন্ট্রি না নেয়, 11 ডিজিটের কমও যেন এন্ট্রি না নেয়। অনেক সময় আমরা ভুলে 10টা নাম্বার লিখে ফেলতে পারি না, যে 10টা হয়ে গেছে আমি মনে করতেছি নাম্বার শেষ, এন্টার ক্লিক করলে আমার কিন্তু ভুল নাম্বার থেকে গেল। কিন্তু 10টা হলেও যেন সে ওয়ার্নিং দেয় যে এখানে নাম্বার ভুল আছে, 10টা আছে। আমরা এটাকে কিভাবে করব, ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, তারপরে কি বলেন তো কেউ একজন, কোনটা, কাস্টম, এটা টেক্সট লেন্থ হবে। কাস্টম থেকে তো সবই করতে পারবো। টেক্সট লেন্থ এখানে ইকুয়াল টু 11, ইকুয়াল টু 11 টেক্সট লেন্থ। এবার আমরা একটু দেখি 017111223344, এই হচ্ছে আমার কি 11টা। আর একটা বেশি দিলাম, নিল না। আমি একটা কম দিলাম, তাও নিচ্ছে না। তো তার মানে কি আমার ঠিক আছে, আমার মোবাইল নাম্বারের ভ্যালিডেশন শেষ। এরপরে বলছে প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন। প্রোডাক্ট আইডির ভ্যালিডেশন করতে বলছে এবং ইউনিক নাম্বার করতে বলছে। আমার প্রোডাক্ট আইডি, কোনো নির্দিষ্ট প্রোডাক্ট আইডি নেই, প্রোডাক্ট আইডির ভ্যালিডেশন করতে বলছে। তা আমার কিছু প্রোডাক্ট আইডি আমি একটু তৈরি করব। যে প্রোডাক্ট আইডিটা এখানে আমি লিখে নেই, এই বাইরে একটু লিখে নেই, এখানে M00 5 ডিজিট করে নিলাম। এই 5 ডিজিটের কিছু প্রোডাক্ট আইডি করে নিলাম। এখানে 6 ডিজিট আছে, 6 না আমরা 5ই করে দিই, প্রোডাক্ট আইডি এত বড় হয় না। প্রোডাক্ট আইডি সাধারণত 4-5 ডিজিট হয় বা 3 ডিজিট হয়, 6 ডিজিট হয় না। আমরা এভাবে করে নিলাম। তো এখন
আমার যেহেতু পরের পার্টটা আছে দ্য প্রোডাক্ট নেম শো ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির উপরে ডিপেন্ড করে যেন প্রোডাক্ট নেমটা শো করে। তো এখানে এই প্রোডাক্ট আইডির কোন প্রোডাক্ট আইডিতে কোন প্রোডাক্টটা রয়েছে সেটার তো একটা তালিকা আমাদের থাকতে হবে নাকি? যদি তালিকা না থাকে এখানে কি শো করানোর কোনো অপশন আছে? যে কারণে এই যে একটা তালিকা করে নিব, এই তালিকাটাকে বলা হয় এক প্রকার হেল্পার টেবিল বা হেল্পার তালিকা। এখানে এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, ওই প্রোডাক্ট আইডির যে নাম এটা হচ্ছে সেই প্রোডাক্ট নেম এবং সেই প্রোডাক্টের একটা রেট। কারণ আমরা যে পণ্যই কিনি যাই কিনি, আমাদের চালানে যাই থাকুক, গ্রহিত মানে ক্রয় যে বিক্রেতা তার কিন্তু একটা তালিকা থাকে যে আমার এই প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করতে হবে, একটা তালিকা থাকে না? সব প্রতিষ্ঠানেরই যে বিক্রেতার একটা তালিকা থাকে, একটা লিস্ট থাকে, যে লিস্ট ধরে সে বিক্রি করে। তো আমাদের তো একটা লিস্ট দরকার, তো আমাদের সেই লিস্টটা এখানে আমরা তৈরি করে নিব। তো এই হচ্ছে আমার সেই প্রোডাক্ট আইডি, এই হচ্ছে তার লিস্টের একটা লিস্ট করব। তো আমার একটা লিস্ট অলরেডি করা আছে, আমরা সেই লিস্টটাকেও নিতে পারি, চাইলে এখানে লিখেও করতে পারি। যেমন প্রথম প্রোডাক্ট আইডি যেটা, এটার নাম দিলাম ল্যাপটপ নামের একটা প্রোডাক্ট, ল্যাপটপ যার বিক্রয় রেট হচ্ছে 55,000 টাকা করে। এরপরে হচ্ছে মাউস যার বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা করে। এরপরে রাখলাম কিবোর্ড যার বিক্রয় মূল্য হচ্ছে 850 টাকা করে। তারপর রাখলাম কেবল। এই যে লিস্টটা করতেছি, এই লিস্টটা আমাদের নিজেদের করে নিতে হবে। কেবল, এরপর হচ্ছে তারপরে এভাবে এই যে প্রোডাক্টের তালিকাটা করলাম, এটা আমার মতো করে আমি যেমন খুশি তেমন করতে পারবো। তো আমার ল্যাপটপ, মাউস, কিবোর্ড, কেবল, ওয়েল অ্যান্ড ডঙ্গল, মাইক্রোফোন, প্রজেক্টর করি, তারপরে করি কি ভিজিএ কেবল 300 টাকা। এই একটা অনলি কেবল, এটাকে করে দেয় ইউএসবি কেবল। তারপরে আর কি করা যায়, পাওয়ার অ্যাডাপ্টার। তারপরে কি করা যায়, র্যাম। হ্যাঁ, আমাকে ফোন করেছিল। র্যাম 4 GB, র্যাম 4 GB, 1500 টাকা। এই আমার একটা তালিকা, এই তালিকাটা আমি করে রাখলাম। এই তালিকাটা আমরা এই কারণে করলাম যেন আমি প্রোডাক্ট আইডি লিখলে প্রোডাক্ট নেম এবং রেটটা অটোমেটিক বসে যায়। কারণ আমাকে বলা হয়েছে যে প্রোডাক্ট আইডি শো ডিপেন্ড অন প্রোডাক্ট, মানে প্রোডাক্ট নেম শো ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি। তো আমাদের এখানে প্রোডাক্ট নেম এর পাশাপাশি কমা দিয়ে প্রোডাক্ট রেট আরও অন্যান্য কিছু থাকবে। তো যে কারণে আমি দুইটাই একবার করে নিলাম। এই হচ্ছে আমার প্রোডাক্ট আইডি, এই হচ্ছে প্রোডাক্ট নেম। তো আমার প্রোডাক্ট আইডি এখানে বসলে প্রোডাক্ট নেমটা যেন এখানে অটো চলে আসে, আমার এমনটাই করব। তো আমি দুইটা প্রোডাক্ট এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে কি করব, ভিলুকআপ কল করব নাকি? ভিলুকআপ, লুকআপ ভ্যালু এটা, কমা এই টেবিলের, এবার টেবিলের এটাকে টোটালি লক করে দিলাম, কমা
কলাম ইন্ডেক্স নাম্বার হবে কত 2 0 ব্র্যাকেট ক্লোজ। সম্পূর্ণটা এভাবে করে দিতে পারি আমরা। সম্পূর্ণ করে দিলে পরেরটা কি নেই এরর দেখায় নাকি নট অ্যাভেলেবেল এরর দেখায়, কারণ আমাদের প্রোডাক্ট আইডি নেই এই মুহূর্তে, যে কারণেই নট অ্যাভেলেবেল দেখায়। তো আমার হয়তো 3টা বা 4টা প্রোডাক্ট একটা স্যাম্পল থাকবে, 3-4টা প্রোডাক্টের একটা স্যাম্পল। তো আমাদের বাকিগুলো দরকার নাই, বাকিগুলো ডিলিট করে দেব। রেটটাও ভিলুকআপ করে দিলাম, লুকআপ ভ্যালু এইটা, টেবিল হচ্ছে এটা, লক করে দিলাম 3,0। এটা আমি ফল নিয়ে নিলাম, কিন্তু আমার নিচে দরকার নাই বিধায় ডিলিট করে দিব। এইটুকু বুঝতে পারছি সবাই? এটুকু বুঝছি কিনা? কমপ্লিট এটুকু। এখন প্রোডাক্ট আইডিতে অনেক সময় বলে ভ্যালিডেশন করতে, ডাটা ভ্যালিডেশন। যদি প্রোডাক্ট আইডিতে ভ্যালিডেশন বলে আমরা কি পারবো না? সবাই ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এনি থেকে লিস্ট করে দিলাম, সোর্স থেকে এইটুকু সিলেক্ট করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু ভ্যালিডেশন হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি যেটা সিলেক্ট করব, যে প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করব, সেই প্রোডাক্ট আইডির নাম রেটটা চলে আসবে। তো রেট আসলো, আমার সব আসলো, আমার কোয়ান্টিটি তো দরকার, কে কত পিস কিনছে। এই ভিজিয়ে কেবল সে 30 পিস কিনলো, এটাও 30 পিস কিনলো, বা এটা 20 পিস কিনলো, র্যাম কিনলো 10 পিস। আমার কোয়ান্টিটি হলো, রেট হলো, অ্যামাউন্ট কি বের করতে পারবো না? অ্যামাউন্টের জন্য কোনো কিছু বলা থাকবে না, কিন্তু আমার কি অ্যামাউন্ট বের করার এটা কি বলার প্রয়োজন আছে? অ্যামাউন্ট বের করব কিভাবে? এইটা গুণ রেট, আমার অ্যামাউন্টটা বের হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে একটু আমরা আমার কন্ডিশনগুলোতে আসি। প্রোডাক্ট আইডি ডিপেন্ড অন প্রোডাক্ট আইডি, 6 নম্বর কন্ডিশন শেষ। আমার 5 নম্বর কন্ডিশনটা আমরা কিন্তু করিনি, আমরা করে নিতে পারতাম এই ফাঁকেই, কিন্তু আমরা করিনি। আমরা ভ্যালিডেশন করেছি, যদি ভ্যালিডেশন করতে বলে, মানে ডাটা ভ্যালিডেশনের লিস্ট করতে বলে, ড্রপডাউন করতে বলে ড্রপডাউন করব, যদি এইটা করতে বলে তাহলে এইটা করব। তো আমাদের সাধারণত এটা কম বলে, তো তারপরেও আমরা এটা জানি, এটাও আমরা যদি করি তাহলে ডাটা ভ্যালিডেশনটাকে বাদ দিতে হবে। এই যেমন এই যে ড্রপডাউন করা, এটাকে বাদ দিতে হবে তাহলে, কারণ প্রোডাক্ট আইডি সাধারণত ইউনিক হয়, অথবা ডাটা ভ্যালিডেশনও হতে পারে, যেটাই হোক আমরা দুটোই পারবো। আমরা বাকিটাও দেখি একটু, বাকিটা দেখার জন্য আমরা একটু ডাটা ভ্যালিডেশনটাকে ক্লিয়ার করে দেই। এবার কিন্তু ডাটা ভ্যালিডেশন নেই, এবার আমরা একটু ওই যেটা কাস্টম থেকে করেছিলাম এটা করব কিভাবে? এন্ড ফর্মুলা শুরু, লেন ব্র্যাকেট ওপেন, এই সেল ব্র্যাকেট ক্লোজ সমান 5 ডিজিট, কমা কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণটা সিলেক্ট করে লক করে দিলাম, কমা দিয়ে এটাকে ক্লিক করলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ লেস দ্যান 1 ব্র্যাকেট ক্লোজ। এটা তো সবাই জানি আমরা, এটা যদি করি তাতেও হবে। এটা করার ফলে কি হলো, এখানে সেম ওই উপরের আইডিটা যদি লিখতে যাই, আমার উপরের আইডিটা লেখা যাচ্ছে না, কারণ একটা আইডি দুইবার লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এক্ষেত্রে তো আমার এটাও নিচ্ছে না, কি ব্যাপার? না, লক করার সাথে সম্পর্ক না।
আচ্ছা, এখানে ট্রু হবে। আচ্ছা, এই দুইটার যেটা বলুক আমরা পারবো। এরপরে দেখেন ইউজ পিস ইন কোয়ান্টিটি, আমরা এখানে সব ঠিকঠাক মতো করলাম কিন্তু কোয়ান্টিটির সাথে পিস লিখতে বললো। আমরা 30 পিস যদি লিখে দেই, 20 পিস যদি লিখে দেই, তাহলে কি আমার অঙ্ক মিলবে? এক্ষেত্রে কিভাবে করব? আমরা এই পিস লেখাটা এখানে লিখে দেব না, কিন্তু শো করাবো। কিভাবে? নাম্বার ফরম্যাট থেকে এইটুকু সিলেক্ট করে ডাটা মেনুর এই যে ফরম্যাট সেল অপশনের এখানে কাস্টমে জেনারেলের পরে ইনভার্টেড কমা দিয়ে পিস লিখে দিলেও হয়ে যাবে, অথবা জেনারেল বাদ দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে পিস লিখে দিলে তাতেও হয়ে যাবে। আমরা যেটাই করি। আমার পিস লেখা হয়ে গেছে, আমার 30 পিস 300 টাকা করে 9000 টাকা। 20 পিস ল্যাপটপ কেউ একসাথে কিনে না, সর্বোচ্চ 5 পিস কিনে দিলাম 5 পিস। ডঙ্গল 20 পিসের পরিবর্তে 50 পিসও কিনতে পারে, দিলাম। আমার রেট অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী অ্যামাউন্ট হয়ে গেছে, তাই না? এটুকু পর্যন্ত সবাই বুঝছি। পিস এই নাম্বার ফরম্যাটের এই অ্যারো সাইনে ক্লিক করলে এই জেনারেলে সাধারণত থাকে, সাধারণত জেনারেলে এভাবে থাকে। এইভাবে আমরা শুধু 30 দেখতে পাই, এখানেও শুধু 30 আছে। আমরা ডিরেক্টলি কাস্টমে চলে গিয়ে এই জেনারেলের এখানে একটা ইনভার্টেড কমা দিব, স্পেস দিয়ে পিস লিখে ইনভার্টেড কমা দিব। এটুকু কাজ শেষ। ওকে ক্লিক করলে এই উপরে স্যাম্পল অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে স্যাম্পলটা কেমন হবে। ওকে ক্লিক করে দিলাম, আমার পিসটা চলে আসলো। তো এবার কি বললো? ইউজ বিডিটি সাইন ইন অ্যামাউন্ট। অ্যামাউন্টে বিডিটি সাইন ব্যবহার করতে হবে। এই অ্যামাউন্টে বিডিটি সাইন লাগবে। তো অ্যামাউন্ট তো শুধু এই তিনটে এমন না, অ্যামাউন্ট তো এগুলোতেও হবে। এইটুকুই সম্পূর্ণ সিলেক্ট করে এই জেনারেলের পরিবর্তে করে দিব কারেন্সি। কারেন্সি করার সাথে সাথে কি ডলার সাইন হয়ে গেছে, কিন্তু আমাদের রাখতে বলছে কি সাইন? টাকার সাইন। আমরা এই নাম্বার ফরম্যাটে আবার ক্লিক করব। এখন এই কারেন্সিতে থাকা অবস্থায় ডেসিমেল প্লেস এবং পাশাপাশি সিম্বল কথাটা আছে, এই সিম্বলের এই অ্যারো সাইনে ক্লিক করব। এবার এখান থেকে বাংলাদেশটাকে খুঁজে পাবো। হয়তো এখানে অনেক তালিকা, প্রত্যেকটা দেশের মুদ্রা আছে, কিন্তু বাংলাদেশ কোথায় আছে এটা খুঁজতে আমাদের দেরি হবে না? সার্চের অপশন নেই, যে কারণে আমরা যদি কয়েকবার ব্যবহার করি আমরা জেনে যাব বাংলাদেশটা কোন জায়গায় থাকে। তো আমি মোটামুটি জানি বিধায় এই জায়গাটায় বাংলাদেশ থাকতে পারে, আনুমানিক ধারণা এই জায়গাটায় বাংলাদেশ থাকতে পারে। তো আমরা এখানে চলে আসলাম। এরপর একটু দেখি বাংলাদেশ কই। এই যে বাংলাদেশ, সহজে পেয়ে গেলাম। কিন্তু না, লিখলে হবে না। কিন্তু যদি আমরা না জেনে থাকি, যদি আমরা না জানি বাংলাদেশ কোথায়, তাহলে তো এভাবে খুঁজতে খুঁজতে যেতে হবে। তো খুঁজতে খুঁজতে গিয়ে যদি কোনোভাবে বাংলাদেশটা কাটিয়ে চলে যান, শেষ পর্যন্ত যাবেন, খুঁজে পাবেন, আবার শেষ থেকে শুরু পর্যন্ত আসবেন, তাই না? বাংলাদেশ অবশ্যই আছে, কিন্তু কোথায় আছে এটা বুঝতে পারবেন না। সিরিয়াল অনুযায়ী নেই। এবিসি আছে, কিন্তু দেখেন এবিসি আছে, এই হচ্ছে এর তালিকা শেষ, এর তালিকা এখানে শেষ, এখানে বি শুরু। এখানে দেখেন তো বাংলাদেশ আছে কিনা? এখানে বাংলাদেশ নাই, এখানে সি শুরু, এরপরে ডি শুরু। কিন্তু দেখেন তার পূর্বে একটু দেখেন, এই হচ্ছে বাংলাদেশ। এটা কোন জায়গায় থাকে? এই যে অ্যারো সাইনটা, এই অ্যারোটা মনে করবেন এইখানে এনে এই আশেপাশে আনবেন, এখানে আনুমানিক এখানে এনে তারপর একটু খুঁজবেন, তাহলে বাংলাদেশটা সহজে পেয়ে যাবেন। এই আমি বাংলাদেশ পেয়ে গেছি, জাস্ট ক্লিক করেছি এবং ওকে, আমার বাংলাদেশের টাকার সাইন চলে আসছে। তো
কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট আমার হয়ে গেল। এরপরে বলছে বিডিটি সাইন, এটাও হয়ে গেল। ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল, আমরা একটু গ্র্যান্ড টোটালে আসবো। এই গ্র্যান্ড টোটাল এটা কিভাবে বের করতে হবে, এটা কি বলতে হবে কাউকে? কিভাবে? তিনটা কেন, সম্পূর্ণটা যোগ, সাম ফাংশন, সম্পূর্ণটা যোগ করলাম। আমার যদি এখানে আরেকটা প্রোডাক্ট আইডি লিখে ফেলি, যেমন 0118 আরেকটা লিখে ফেললাম এবং এই ফর্মুলাটাকেই নিচে দিয়ে দিলাম এবং এদিকের ফর্মুলাটাই এদিকে দিয়ে দিলাম। এখানে কোয়ান্টিটি হচ্ছে 10 পিস। আমার 4টা হোক 5টা হোক যা হোক এভাবে করে আসবে। তো এক্ষেত্রে আপনাদের একটু এক্সট্রা আর একটা জিনিস একটু দেখাই। এক্সট্রা জিনিসটা হলো সম্পূর্ণ ফিল হ্যান্ডেল করলে এখানে কি নেই নট অ্যাভেলেবেল ইরর দেখা যায়, এটাও নট অ্যাভেলেবেল ইরর দেখা যায়। আমরা এখানে যদি কোনো কিছু বসাই তাহলেই সেটা আসবে। M0010003 লিখলাম, সাথে সাথে চলে আসলো কিবোর্ডটা। 10 পিস নিলাম, 10 পিসের অ্যামাউন্ট চলে আসলো। কিন্তু বিষয় হলো যে যদি আমরা না লিখি তাহলে এই নট অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এটা দেখতে তো ভালো দেখায় না। তো এক্ষেত্রে চাই আমার ফর্মুলাও থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু নট অ্যাভেলেবেল দেখাবে না। এক্ষেত্রে কোন ফর্মুলা কাজ করবে একটু বলেন তো? আপনাদের দেখানো হয়েছে ইফ ইরর দেখেছিলাম না? এই যে ইররটা, এটা কি আসলে ইরর? আসলে অরিজিনালি এটা ইরর না, কিন্তু তারপরে ইরর দেখাচ্ছে কারণ লুকআপ ভ্যালু এখানে নেই, যে কারণে ইরর দেখাচ্ছে। কিন্তু এই ইররটা অরিজিনালি ইরর না, কিন্তু তারপরও আমরা চাই এই ইররটুকু যেন না দেখায়। তাহলে কি করব? আমরা ইফ ইররকে কল করতে পারি। এই যে এইটা হচ্ছে মূল ভ্যালু, এই ভ্যালুর পূর্বে এখানে এসে একটা ইফ ইরর কল করব। ইফ ইরর, এই ভ্যালু বলতে এই যেটুকু এইটুকুই ভ্যালু। যদি এই ভ্যালু ইরর আসে তাহলে যেন সেটার পরিবর্তে কিছু না দেখায়, জাস্ট ব্র্যাকেট ক্লোজ। আর যদি ইরর না আসে তাহলে ওটাই দেখাবে। ওটা সম্পূর্ণ জায়গা পর্যন্ত নিয়ে দিলাম, এবার কিন্তু আর ইররটা নেই। সুন্দর না? আবার ইফ ইরর কল করলাম, ব্র্যাকেট ওপেন, ভ্যালু যেটা ছিল সেটা। এই ইফ ইররের কাজটা আপনার দরকার নাই, টোটালি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু আপনি যখন নিজের ফাইলে কাজ করবেন তখন তো দরকার আছে। তখন আপনি চান নিচে আবার কেন ফিল হ্যান্ডেল করতে যাব, আবার কেন করতে হবে আমার, আমি একবার করছি তো করছি, আমার কাজ শেষ, আবার কেন ডিলিট করব। তো যে কারণে আমরা যেখানে ছিলাম সেখানেই চলে যাই, এখানেই ছিলাম, আমার এই নিচের এটুকু দরকার নাই, বিধায় এটুকু ডিলিট করে দিব। আমার নিজের ফাইলে তো আমি ডিলিট করব না, নিজের ফাইল তো ঠিকঠাক মতো রাখবো। তো আমার এখানে কাজ শেষ, গ্র্যান্ড টোটালটাকেও বের করেছি। ইররটাকে আবার দেখাবো, এই যে ভ্যালু, আচ্ছা ইররটা তো এখানে, এখানে যেটা যেভাবেই আছে সবই তোমার ঠিক আছে। এর আগে এখানে ইফ ইরর কল করব। ইফ ইরর, ইফ ইরর কল করার পরে ব্র্যাকেট দিব, এরপরে যা ছিল তাই, এরপরে কমা, ইনভার্টেড কমা দুইটা দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আর যদি এমন হয় যে অরিজিনালি এটা ভুল হলেও হতে পারে, ইফ ইরর কল করে এই ভ্যালু যা ছিল তাই দিলাম, কমা দিলাম, এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখলাম বেটা তুই ভালো ফর্মুলা কল কর, না হয় এটা লিখে দিলাম যে ভালো ফর্মুলা কল কর, ঠিক আছে? এই ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখেন সবই ঠিক আছে, কিন্তু নিচে বুঝতে পারছেন যে ইফ ইররের কাজ কি?
যাই হোক, আমরা ইফ এরর আমাদের আপাতত প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। আমরা গ্র্যান্ড টোটালটা আমরা বের করে নিলাম। এবার ডিসকাউন্টের ব্যাপারে আসি। ডিসকাউন্ট 5 লাখের উপরে হলে 9%। ডিসকাউন্ট এখানে হবে নাকি? তো এবার আমরা ইফ দিয়ে এটা করব। ইফ ব্র্যাকেট ওপেন, একটু ভালো করে খেয়াল করবেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 5 লাখ। আমার লজিক ছিল কি, এই সেল যদি 5 লাখের উপরে হয় তাহলে কি হবে? 9%। 9% কি? এই সেলের 9%। এরপরে আমার যেহেতু কন্ডিশন আরও আছে, আমি একটু সম্পূর্ণটা কন্ডিশনগুলো এখানে দেখি। কন্ডিশন কি? 3 লাখের উপর হলে 3%, 3 লাখের নিচে হলে 1%। তো ডিসকাউন্টের এখানে আমার এটা হলো ভ্যালু ফলসে, আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 3 লাখ, তাহলে হবে এই সেল ইনটু 3%। এরপরে পরের যেটা আবার ইফ কলে করতে পারি, আবার ইফ যদি কল করি তাতেও হবে, না করলেও হবে। যদি আবার ইফ কল করি সেক্ষেত্রে কি করব? ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান 3 লাখ। কোনটা? এটা? হ্যাঁ পারি। সেক্ষেত্রে 3 লাখ অ্যামাউন্টকে, সে 3 লাখ অ্যামাউন্টকে কোনো কিছু ধরবে না তাহলে, কারণ গ্রেটার দ্যান করলে আপনার গ্রেটার দ্যান মানে হচ্ছে 3 লাখের উপরে, 3 লাখের উপরে, আর গ্রেটার দ্যান ইকুয়াল মানে 3 লাখটাও সে নিবে। আমরা যদি লাস্ট এই ফর্মুলা কল করি যে লেস দ্যান 3 লাখ হয়, তাহলে এই সেল ইনটু 1%, এটা লাস্টে করলেও করতে পারি। আর যদি ইফ না কল করি সেক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে কি হবে একটু ব্যাপারটা বুঝাই। হ্যাঁ হয়ে যাবে। আমরা 5 লাখ কল করেছি, 3 লাখ কল করেছি। যদি 3 লাখের উপরে হয় তাহলে সে 3% কল করবে। যদি সেই 3 লাখের উপর হতে হতে 5 লাখের উপরে চলে যায় তাহলে সে কল করবে 9%। তো 5 লাখের উপরে যতই অ্যামাউন্ট হোক সে যাবে 9%-এ, নাকি? 3 লাখ থেকে 5 লাখের মধ্যে থাকলে সে যাবে 3%-এ। তো এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনটা থাকতে পারে? 3 লাখের নিচে। তো 3 লাখের নিচে যেটা, সেটা তো ভ্যালুই ফলস, মানে এই দুইটা না হলেই তো 3 লাখের নিচে, সেটা তো সবাই বুঝি। তাহলে কি? এই সেল গুণ 1%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা গেল আমার ডিসকাউন্ট। এরপরে ভ্যাট। ভ্যাট বললো কি 3.5% ফিক্সড। এই ভ্যাট হবে কিসের? 3.5%, গ্র্যান্ড টোটাল ইন্টু 3.5%। আমার এইখানে এটা বাংলাদেশি টাকার সাইন আসলো, এখানে এটাই আসলো না, কারণ এটা জেনারেল, এইটা কারেন্সি। তার মানে এটাকেও যে কি করতে হবে? কারেন্সি করতে হবে, তারপরে আবার বাংলাদেশের সাইন ওভাবে আনতে হবে। তা আমরা কি ওইভাবে গিয়ে আনবো? আমাদের দরকার আছে ফরম্যাট প্রিন্টার আছে না? ফরম্যাট প্রিন্টার আছে না? ফরম্যাট প্রিন্টার থাকতে আর কোনো ঝামেলা আছে? এবার বলেন কেউ একজন, টোটালটা আমি কিভাবে বের করব? বলেন সেটা কিভাবে? হ্যাঁ অবশ্যই দেখাবো। ভ্যাটের ক্ষেত্রে কোনো কিছু বলা নেই, ভ্যাটের ক্ষেত্রে অনলি 3.5% বলা আছে। তো গ্র্যান্ড টোটালের অ্যামাউন্ট যেটা আছে এর সাথে গুণ 3.5%, তাহলেই হয়ে যায় ভ্যাট। আচ্ছা টোটালটা কে বলেন? একটু দ্রুত বলেন, কে বলবেন?
গ্র্যান্ড টোটাল প্লাস ভ্যাট মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা, কি সবকটা প্লাস? গ্রাউন্ড টোটাল মাইনাস ডিসকাউন্ট প্লাস ভ্যাট একই কথা, যেটা যেভাবে করেন। তো আমরা শুরু থেকেই করতে করতে আসি, বুঝি নাই? আবার একটু দেখি। গ্রাউন্ড টোটাল প্লাস যদি দেই ভ্যাট, ডিসকাউন্ট তো সে ডিসকাউন্ট পেয়েছে। আচ্ছা, মাইনাস আসে না, মাইনাস দেই নাই, তা আসে না। প্লাস ভ্যাট মাইনাস এই সেল, এক্ষেত্রে যে অ্যামাউন্ট আসবে, যদি এটা এই সেল মাইনাস এই সেল প্লাস এই সেল করি, তাতেও একই রেজাল্ট আসবে। এটা অটোমেটিক নিয়ে নিছে, মানে পাশাপাশি রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে নিয়ে নেয় অটোমেটিক। আর এখানে রিলেটিভ রেফারেন্সে নেয়নি, কারণ এখানে উপরের সেলের সাথে কোনো রিলেটিভ ছিল না। আচ্ছা, এই যেটুকু করলাম এটুকু সবাই বুঝছে কিনা? এখানে কিন্তু কাজ সব শেষ, ক্রাইটেরিয়া অনুযায়ী যা যা কাজ ছিল আমার কাজ কিন্তু শেষ। এখানে আপনারা পাবেন ইন ওয়ার্ড লেখাটা, এই ইন ওয়ার্ডটা আপনারা জাস্ট লিখে দিবেন। ইন ওয়ার্ডটা লিখে দিলেন, এই পাশে রাইট ইন ওয়ার্ড লিখলেন। যদি মনে করেন এই অ্যামাউন্টটাকে ইন ওয়ার্ডের মধ্যে লিখতে চান, সেক্ষেত্রে আপনাদের যেহেতু কোনো অ্যাডেন্স নেই, সেহেতু এখানে লিখে দিবেন 3,26,100 TWO। এটা এটা আপনাদের ইয়াতে থাকবে না, এই জন্য আপনাদের দেখাই লাভ নাই তো। আচ্ছা, দেখাবো। আমরা কনভার্ট কারেন্সি টু ইংলিশ লিখে এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করে দিয়ে এন্টার দিলাম, আমার চলে আসলো। এখানে 50 পয়সা যেটা, ওটাও কিন্তু চলে আসছে। এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলার সবার আগে ছিল কি ইনওয়ার্ড। এইখানে ইনওয়ার্ডটা লিখবো, ইনভার্টেড কমা ইন ওয়ার্ড ইনভার্টেড কমা ক্লোজ এবং একটা অ্যান্ড সাইন। ওয়ার্ডের পরে একটা ক্লোন আছে, অ্যান্ড সাইন আছে, হয়ে গেছে। এর সব শেষে যদি রাখতে চাই অনলি, অ্যান্ড সাইন ক্লিক করে ইনভার্টেড কমা দিয়ে অনলি ইনভার্টেড কমা ক্লোজ, আমার কমপ্লিট। পয়সা ওই যাই হোক, যেটা লিখছে ওইটাই সম্ভবত। আপনাদের বাংলিশে তো পাইছে না? আচ্ছা, যাই হোক, এইটুকু সবাই বুঝছে কিনা? এটা আপনাদের করতে দিব ব্রেক টাইমের পরে। আগে একটু দেখে নেই কে কোন জায়গায় বুঝি নাই, আবার সেটা রিপিট করব। প্রশ্নটা আবার বুঝি নতুন আরেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী। প্রথম 3 লাখ টাকা 1% রেট, প্রথম 3 লাখের পরে 5 লাখ পর্যন্ত 3% রেট, 5 লাখের উপরে যত অ্যামাউন্ট থাকবে তার 9% রেট হবে। তো এমন যদি ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়া তো জাস্ট নর্মাল ছিল, যদি এমন ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে কিভাবে করব সেটাও একটু দেখে নেই। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 5 লাখ, যদি 5 লাখের উপরে হয় তাহলে, যদি 5 লাখের উপরে হয় তাহলে ভ্যালু ট্রুতে কি হবে? তখন তো এই সেলে কোনো একটা অ্যামাউন্ট থাকবে, 5 লাখের উপরেই অ্যামাউন্ট থাকবে।
তো ওই সেল -5 লাখ, এইটুকু আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেব, কারণ আমার এখানে বোর্ড ম্যাশের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে এইটুকু দ্বারা বুঝাইলাম কি, যদি 5 লাখের উপরে হয় তাহলে এই সেলে যা থাকবে সেখান থেকে 5 লাখ টাকা বাদ যাবে, বাদ যাওয়ার পরে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর 9%। এটা গেল একটা ক্রাইটেরিয়া। কমা, আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, আরেকবার আমি প্রশ্নটা একটু আগে বুঝি। প্রশ্নটা আমরা এটা এখানেই থাকুক, আমরা একটু প্রশ্নটা বুঝি, আমরা একটু প্রশ্নটাই বুঝবো, আমরা একটু প্রশ্নটা আগে বুঝবো। প্রথম 3 লাখ 1% হবে, 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 3% হবে, 5 লাখের উপরের অ্যামাউন্টগুলোতে 9% হবে। এখানে 3টা পার্সেন্টেজ আছে। প্রথম 3 লাখে 1%, ওই 3 থেকে 5 পর্যন্ত 3%। প্রশ্নটা বুঝছি আমরা এবার। তো এখানে যেভাবে যতটুকু কল করছিলাম এটুকু তো সবাই বুঝি। এরপরে 5 লাখের উপরের যেহেতু ভ্যালু হবে, তো উপরের সেল ব্র্যাকেট ওপেন দিয়ে ওই অ্যামাউন্ট যা থাকবে ওইটা থেকে বিয়োগ করে দিব 5 লাখ। এরপরে গুণ 9%। এটা বুঝি নাই। আচ্ছা, যদি এটা বুঝাই দিতে চাচ্ছিলাম আপনাদের ইন ফিউচারে কাজের জন্য, এটা পরীক্ষার কোনো কিছুতে আসবে না। তো এখন আমি একটু একটু ধরেই নেই, একটু একটু এখানেই ক্লোজ করি। হ্যাঁ, এই সেলে যদি আনফরচুনেটলি 6 লাখ হয়ে যায়, 6 লাখ আমি বসিয়ে দিলাম, তাহলে এখানে 9,000 টাকা আসছে। কিন্তু অরিজিনালি আমরা যেভাবে একটু আগে কল করেছিলাম সেভাবে কল করলে কি হতো, যে এখানে একটু কল করি, ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 5 লাখ, তাহলে এই সেল গুণ 9%। এইটা করছিলাম না, এইটাই করছি, এটাই আনসার। ক্লিক করি, এখানে কত আসছে? 54,000 টাকা ভ্যাট আসছে, কারণ তার অ্যামাউন্ট হচ্ছে 6 লাখ। 5 লাখের উপরে তার 9% অনুযায়ী সে আসছে 54,000 টাকা তার ভ্যাট, ওই ডিসকাউন্ট। কিন্তু আমার ক্রাইটেরিয়া অনুযায়ী ছিল 5 লাখের উপরের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের 9%, নট 5 লাখের 9%। তো যদি আমরা খালি চোখে চিন্তা করি তাহলে এই সেলে যা ছিল -5 লাখ যদি করি, তাহলে 5 লাখের উপরের অ্যামাউন্ট কি? 1 লাখ। এই 1 লাখের 9% হবে 9,000 টাকা। এখন তার মানে এখানে এই যে ফর্মুলাটা ছিল, এখানে 5 লাখের উপরে 9% ছিল, মানে 5 লাখের উপরে যে অ্যামাউন্ট হোক সেই অ্যামাউন্টের 9% ছিল। কিন্তু এখানে এটা চেঞ্জ করে যখন আমি বললাম যে 5 লাখ টাকার উপরের যে টাকা হবে সেই টাকার 9%, তো তাহলে কি 5 লাখ উপরের টাকা যে অ্যামাউন্ট হবে তার মানে 5 লাখ বিয়োগ যাবে। তো 5 লাখ, এই 6 লাখ অ্যামাউন্ট থেকে যদি 5 লাখ বিয়োগ যায় তাহলে থাকে কত? সেই 1 লাখের 9% হবে 9,000 টাকা। ক্লিয়ার? তো আমাদের একটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে গেল এটা, একটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে গেল এটা, এরপরে আরো 2টা ক্রাইটেরিয়া বাকি না? তো আমার
এই সেল greater than equal 5 লাখ, তাহলে এই সেলের অ্যামাউন্ট মাইনাস 5 লাখ, হ্যাঁ এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে নিতে হবে, যা হবে তার 9%, কমা 5 লাখের উপরে হলে এটা হবে ইফ ব্র্যাকেট ওপেন এই সেল আচ্ছা 5 লাখের উপরে গেলে তো এটা হবে, আমরা একটু প্লাস ক্লিক করে দিয়ে আবার ইফ কল করি, ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 3 লাখ, যদি এই সেল 3 লাখের উপরে হয় তাহলে ব্র্যাকেট ওপেন এই সেল মাইনাস 3 লাখ, ব্র্যাকেট ক্লোজ, 3 লাখ বাদ গিয়ে যা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটাকেই তো এখানে দেখায়, সেই অ্যামাউন্টের গুণ হবে 3%, কমা প্লাস ইফ এই সেল লেস দ্যান 3 লাখ, তাহলে এই সেল ইন্টু 1%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টুর পরিবর্তে পার্সেন্টেজ হয়ে গেছে, এখানে এভাবে হবে আমাদের ফর্মুলাটা। আচ্ছা যাই হোক, আমাদের এত ক্রিটিক্যাল যাওয়ার দরকার নাই, আমাদের এত ক্রিটিক্যাল আসবে না। আমাদের এইখানে যেটা আছে, এখানে প্রোডাক্ট নেম কিভাবে শো করতে হয়, ভ্যালুকাপ কল করে আমাদের প্রোডাক্ট আইডি কিভাবে ভ্যালিডেশন করতে হয়েছে, কিভাবে পিস বসাইছি, কিভাবে অ্যামাউন্টের বিডিটি সাইনটা আনলাম, কিভাবে ডাটা ভ্যালিডেশন করে 11 ডিজিট করে দিলাম, কিভাবে ডেট ফরম্যাটটা করলাম, প্রত্যেকটা পারি কিনা।